নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদেরকে শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প, সমাদ্দারের চাবি। আজ আমরা এই গল্পটি প্রথম পর্ব শুনতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট গল্পটি শুরু করা যাক। ফেলুদা বলল, এই যে গাছপালা, মাঠ বন দেখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এর বৈজ্ঞানিক কারণটা কি জানিস? কারণ আদিমকাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে সবুজের সঙ্গে মানুষের চোখের একটা স্বাভাবিক স্বাস্থ্যের সম্পর্ক গড়ে উঠেছে। আজকাল গাছ জিনিসটা ক্রমে শহর থেকে লোপাট হতে চলেছে, তাই শহর ছেড়ে বেরোলেই চোখটা আরাম পায়, আর তার ফলে মনটাও হালকা হয়ে যায়। যত চোখের ব্যারাম দেখবি শহরে, পাড়াগাঁয়ে যা কি পাহাড়ে যা, দেখবি চশমা খুঁজে পাওয়া ভার। আমি জানি ফেলুদার নিজের চোখ খুব ভালো, তার চশমা লাগে না। সেই ঘড়ি ধরে 3 মিনিট 15 সেকেন্ড চোখের পাতা না ফেলে থাকতে পারে, যদিও সে কোনোদিনও গ্রামে ট্রামে থাকেনি। এটা ওকে বলতে পারতাম, কিন্তু যদি মেজাজ বিগড়ে যায়, তাই আর বললাম না। আমাদের সঙ্গে মণিবাবু রয়েছেন, মণিমোহন সমাদ্দার। তার চোখে পুরো মাইনাস পাওয়ারের চশমা। তিনিও অবশ্যই শহরের লোক। বয়স 50-50, বেশ ফর্সা রং, নাকটা যাকে বলে টিকালো, কানের কাছে চুলগুলো পাকা। মণিমোহন বাবুর ফিয়াট গাড়িতেই আমরা যশোর রোড দিয়ে চলেছি বামুনগাছি। কেন যাচ্ছি সেটা এই বেলা বলা দরকার। গতকাল ছিল রবিবার, পুজোর ছুটি সবে আরম্ভ হয়েছে। আমরা দুজনে আমাদের বৈঠকখানায় বসে আছি। আমি খবরের কাগজ খুলে সিনেমার পাতায় বিজ্ঞাপন দেখছি, আর ফেলুদা একটা সংখ্যাতত্ত্ব সম্বন্ধে বই খুব মনোযোগের সঙ্গে পড়ছে। আমি লক্ষ্য করছি সে কখনো আপন মনে হেসে আর কখনো ভুরু দুটোকে ওপরে তুলে ভালো লাগা আর অবাক হওয়াটা বোঝাচ্ছে। বইটা ডক্টর ম্যাট্রিক্স সম্বন্ধে। ফেলুদা বলছিল এই ডক্টর ম্যাট্রিক্সের মতে মানুষের জীবনের সংখ্যা বা নম্বর জিনিসটা নাকি আশ্চর্য প্রভাব বিস্তার করে। অনেক সাধারণ বা অসাধারণ ঘটনার পিছনেই নাকি খুঁজলে নানা রকম নম্বরের খেলা আবিষ্কার করা যায়। ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হতো না যদি না ফেলুদা বইটা থেকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত। বলল, ডক্টর ম্যাট্রিক্সের একটা আশ্চর্য আবিষ্কারের কথা শোন। আমেরিকার দুজন বিখ্যাত প্রেসিডেন্ট খুন হয়েছিল, জানিস তো? লিঙ্কন আর কেনেডি? হ্যাঁ। আচ্ছা, এই দুজনের নামে কটা করে অক্ষর? লিঙ্কন, LINCOLN, 7টা। আর কেনেডি, KENNEDY, 7টা। বেশ, এখন শোন। লিঙ্কন প্রেসিডেন্ট হন 1860 সালে, আর কেনেডি হন 1960 সালে, ঠিক 100 বছর পরে। দুজনেই খুন হয় শুক্রবার। খুনের সময় দুজনেরই স্ত্রী পাশে ছিলেন। লিঙ্কন খুন হন থিয়েটারে। সে থিয়েটারের নাম ছিল ফোর্ট। কেনেডি খুন হন মোটর গাড়িতে। সেটা ফোর্ড কোম্পানির তৈরি গাড়ি। গাড়িটার নাম ছিল লিঙ্কন। লিঙ্কনের পরে যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিল
জনসন, অ্যান্ড্রু জনসন। কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন। প্রথম জনের জন্ম 1808, দ্বিতীয় জনের জন্ম 1908, ঠিক 100 বছর পর। লিঙ্কনকে যে খুন করে তার নাম জানিস? জানতাম, ভুলে গেছি। জন উইলকস বুথ। তার জন্ম 1839 সালে। আর কেনেডিকে খুন করে লি হার্ভে অসওয়াল্ড। তার জন্ম ঠিক 100 বছর পরে, 1939। এইবারে নাম দুটো আরেকবার লক্ষ্য কর। জন উইলকস বুথ, লি হার্ভে অসওয়াল্ড। কটা করে অক্ষর আছে নামে? অক্ষর গুণে থ হয়ে গেলাম। ঢোক গিলে বললাম, দুটোতেই 15। ফেলুদা হয়তো ডক্টর ম্যাট্রিক্সের তাজ্জব আবিষ্কারের বিষয় আরো কিছু বলতো, কিন্তু ঠিক এই সময় বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে হাজির হলো মণিমোহন সমাদ্দার। ভদ্রলোক নিজের পরিচয় টরিচয় দিয়ে সোফায় বসে বললেন, আমি আপনাদের পাড়াতেই থাকি, লেক প্লেসে। ফেলুদা ও বলে চুপ করে গেল। আমি ভদ্রলোককে আর চোখে দেখছি। গায়ে একটা হালকা রঙের বুশ শার্ট আর ব্রাউন প্যান্ট, পায়ে বাটার জুতো। ভদ্রলোক একটু ইতস্তত করে গলা খাঁকড়িয়ে বললেন, আপনি হয়তো আমার কাকার নাম শুনে থাকবেন, রাধারমণ সমাদ্দার। এই সেদিন যিনি মারা গেলেন, যার খুব গান বাজনার শখ ছিল। আগে হ্যাঁ। অনেক বয়স হয়েছিল না? 82। হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়ছিলাম। অবশ্যই মৃত্যু সংবাদটা পড়ার আগে তার নাম শুনেছিলাম বললে মিথ্যে বলা হবে। সেটা কিছু আশ্চর্য না। উনি যখন গান বাজনা ছেড়েছেন তখন আপনি নেহাতি ছেলে মানুষ। প্রায় 15 বছর হলো রিটায়ার করে বামুনগাছিতে বাড়ি করে সেখানেই চুপচাপ বসবাস করছিল। 18ই সেপ্টেম্বর সকালে হার্ট অ্যাটাক হয়। সেই দিন রাত্রে মারা যান। আইসি। ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ। ফেলুদা তার বাঁ পাটা ডান পায়ের ওপর তুলে বসেছিল। এই ফাঁকে ডান পাটা বাঁ পায়ের ওপরে তুলে দিল। মিস্টার সমাদ্দার একটু কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি হয়তো ভাবছেন লোকটা কি বলতে এলো। আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু না দিয়ে দিলে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তাড়াহুড়ো করবেন না, টেক ইউর টাইম। মণিমোহনবাবু বলতে লাগলেন, আমার কাকা ঠিক সাধারণ মানুষ ছিলেন না। ওর পেশা ছিল ওকালতি, এবং তাতে রোজগারও করেছেন যথেষ্ট। বছর 50 বয়সে সেটা ছেড়ে দিয়ে একেবারে পুরোপুরি গান বাজনার দিকে চলে যান। শুধু গাইতেন না, 7-8 রকম দিশি বিলেতি যন্ত্র বাজাতে পারতেন। সেতার, বেহালা, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি, তবলা এবং এছাড়াও আরো কয়েকটা। তার উপরে সংগ্রহের বাতিক ছিল। ওর বাড়িতে বাদ্যযন্ত্রের একটা ছোটখাটো মিউজিয়াম করে ফেলেছিলেন। কোন বাড়িতে? আমহা স্ট্রিটে থাকতেই শুরু করে। তারপর সেসব যন্ত্র বামুনগাছির বাড়িতে নিয়ে যান। যন্ত্রের সন্ধানে ভারতবর্ষের নানান জায়গায় গেছেন। বোম্বেতে একবার এক ইটালিয়ান জাহাজির কাছ থেকে একটা বেহালা কেনেন। সেটা কলকাতায় এনে কিছুদিনের মধ্যেই বিক্রি করে দেন 30,000 টাকায়। ফেলুদা একবার আমাকে বলেছিল, ইটালিতে প্রায় 300 বছর আগে
দু তিনজন লোক ছিল যাদের তৈরি বেহালার এমন কয়েকটা আশ্চর্য গুণ ছিল যে আজকের দিনে সেগুলোর দাম প্রায় লাখ টাকায় পৌঁছে গেছে। সমাদ্দার মশাই বলে চললেন, এইসব গুণের পাশে কাকার একটা মস্ত দোষ ছিল। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। এই যে শেষ বয়সে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে গেলেন, তার একটা প্রধান কারণ হলো তার কৃপণতা। আত্মীয় বলতে আপনি ছাড়া আর কে আছে? এখন আর বিশেষ কেউ নেই। দূর সম্পর্কের আত্মীয় কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। আমার কাকারা ছিলেন 4 ভাই 2 বোন। বোনেরা মারা গেছে। ভাইয়ের মধ্যে কাকাকে নিয়ে 3জন মারা গেছে। আর একজন জীবিত কি মৃত জানা নেই। তিনি প্রায় 30 বছর আগে সংসার ছেড়ে চলে গেছে। রাধারমন নিজে বিপত্নিক ছিলেন। একটি ছেলে ছিল মুরলীধর। তিনিও প্রায় 25 বছর হলো মারা গেছেন। তার ছেলে ধরণীধর হলো কাকার একমাত্র নাতি। ছেলেবেলায় সে কাকার খুবই প্রিয় ছিল। শেষটায় পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে যখন নাম বদলে থিয়েটারে ঢুকলো, তখন থেকে কাকা আর তার মুখ দেখেননি। এই হলো আত্মীয়। ধরণীধর বেঁচে আছেন? হ্যাঁ, সে এখন থিয়েটার ছেড়ে যাত্রার দলে যোগ দিয়েছে। কাকার মৃত্যুর পর তার খোঁজ করেছিলাম, কিন্তু সে কলকাতায় নেই। দলের সঙ্গে কোনো অজ পাড়াগায় ট্যুরে বেরিয়েছে। ওর বেশ নামটাম হয়েছে। গান বাজনাতেও ট্যালেন্ট ছিল, যে কারণে কাকা ওকে ভালোবাসতেন। মণিমোহনবাবু হঠাৎ যেন খেই হারিয়ে কয়েক সেকেন্ড চুপ করলেন। তারপর আবার বলে চললেন, আমার কাকার সঙ্গে যে খুব একটা যোগাযোগ ছিল তা নয়। বড় জোর 2 মাসে একবার দেখা হতো। ইদানিং আরো কম। আসলে আমার একটা ছাপাখানা আছে ভবানীপুরে, ইউরেকা প্রেস। তাতে এই গত কমাস লোডশেডিং নিয়ে খুব ভুগতে হচ্ছে। কাকার হার্ট অ্যাটাক হওয়াতে ওর প্রতিবেশী অবনীবাবু আমাকে টেলিফোন করে খবর দেন। আমি তৎক্ষণাৎ চিন্তামণি বোসকে নিয়ে চলে যাই। যখন পৌঁছই তখন জ্ঞান ছিল না। মারা যাওয়ার ঠিক আগে জ্ঞান হয়। আমাকে দেখে মনে হয় চিনলেন। দু একটা ভাঙা ভাঙা কথাও বললেন। ব্যাস, তারপরেই শেষ। কি বললেন? ফেলুদা এখন আর পায়ের ওপর পা তুলেনি, চেয়ারের সামনের দিকে এগিয়ে বসেছে। প্রথমে বললেন আমার নাম, তারপর কিছুক্ষণ ঠোঁট নড়ছে, অথচ কথা নেই। শেষে অনেক কষ্টে দুবার বললেন, চাবি, চাবি। ব্যাস। ফেলুদা ভুরু কুঁচকে চেয়ে রয়েছে মণিমোহন বাবুর দিকে। বলল, কি বলতে চাইছিলেন সেটা আন্দাজ করতে পেরেছিলেন কি? প্রথম অংশ শুনে মনে হয় ওর নামে যে কৃপণ বলে অপবাদ রটেছিল সেটার বিষয়ে কিছু বলতে চাইছেন। আমার ধারণা ওর মনে একটা অনুশোচনার ভাব জেগেছিল। কিন্তু আসল কথাটা হচ্ছে ওই চাবি। কিসের চাবির কথা বলছেন কিছুই বোঝা গেল না। ঘরে একটা আলমারি আর একটা সিন্দুক ছিল। তার চাবি ওর খাটের পাশের টেবিলের দেরাজে থাকত। বাড়িতে ঘর মাত্র 3টে, আর একটা বাথরুম, সেটা শোবার ঘরের সঙ্গে লাগা। আসবাবপত্র বলতে বিশেষ কিছু নেই। অন্তত চাবি লাগে এমন জিনিস তো নেই বললেই চলে। দরজায় যে তালা ব্যবহার করতেন
সেটা একরকম জার্মান তাল। তাতে চাবির দরকার হয় না, নম্বরের কম্বিনেশনে খুলতে হয়। সিন্দুক আর আলমারিতে কি ছিল? আলমারির তাকে কিছু জামা কাপড় ছিল, আর দেরাজে কিছু কাগজপত্র। দরকারি কিছুই না। আর সিন্দুক ছিল একেবারে খাঁ খাঁ খালি। টাকা পয়সা? নাথিং, নট আ পাইস। টেবিলের দেরাজে কিছু খুচরো পয়সা ছিল, আর বালিশের নিচে একটা বটুয়াতে কিছু 2 টাকা 5 টাকার নোট। ব্যাস। বটুয়া থেকে নাকি সংসারের জন্য টাকা বার করে দিতেন, অন্তত চাকর অনুকূল তাই বলে। কিন্তু সেও তো বলছেন সামান্য টাকা। সেটা ফুরিয়ে গেলে অন্য কোথাও থেকে বার করতে হতো নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনি কি বলতে চান উনি ব্যাংকে টাকা রাখতেন না? তাই যদি রাখবেন, তাহলে আর সাধারণ মানুষের সঙ্গে তফাৎটা হবে কোথায়? এককালে রাখতেন, তবে বছর 25 আগে একটা ব্যাংক ফেল পড়ায় উনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তারপর থেকে আর ব্যাংকের সঙ্গে কোনো সংস্রব রাখেননি। অথচ মণিবাবু গলার স্বর নামিয়ে নিলেন। আমি জানি ওর বিস্তর টাকা ছিল, এবং সেটা যে বাড়ি তৈরি করার পরেও ছিল, সেটা তার দুষ্প্রাপ্য বাজনার কালেকশন দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া উনি নিজের পেছনে বেশ ভালোই খরচ করতেন। ভালো খেতেন, বাড়িতে ভালো বাগান করেছিলেন, একটা সেকেন্ড হ্যান্ড অস্টিন গাড়িও কিনেছিলেন। মাঝে মাঝে বেরোতেন, শহরে আসতেন। কাজেই ফেলুদা পকেট থেকে চারমিনার বার করেছে। মণিমোহন বাবুকে অফার করে দেশলাই ধরিয়ে দিল। ভদ্রলোক বেশ ভালো করে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, এতক্ষণে হয়তো আন্দাজ করেছেন কেন আপনার কাছে এসেছি। এতগুলো টাকা সব গেল কোথায়? কোন চাবির কথা বলেছিলেন কাকা? সে চাবি দিয়ে কোন জিনিসটা খুললে কি পাওয়া যাবে? সেটা কি টাকা, না অন্য কিছু? যদি উইল থেকে থাকে, তাহলে সেটা তো পাওয়া দরকার। উইল না থাকলে অবশ্য টাকা নাতিই পাবে। কিন্তু তার আগে টাকাটা তো পেতে হবে। আপনার বুদ্ধির অনেক তারিফ শুনেছি। আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারেন। মণিমোহন বাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো যে পরদিনই সকালে আমরা বামুনগাছি যাব। ওর গাড়ি আছে, উনি নিজেই সকাল 7টায় এসে আমাদের তুলে নিয়ে যাবেন। আমি বুঝেছি যে ফেলুদার কাছে এটা একটা নতুন ধরনের রহস্য। রহস্য না বলে হেঁয়ালিও বলা যেতে পারে। অন্তত গোড়াতে তাই মনে হয়েছিল। শেষে দেখলাম হেঁয়ালির চেয়েও অনেক বেশি গোলমেলে প্যাঁচালো একটা কিছু।